এই যে তোমাদের আমি শেখালাম মৃতদেহের জটিল জৈব যৌগ সরল জৈব যৌগে, সরল জৈব যৌগ অ্যামোনিয়ামে পরিণত হলো, অ্যামোনিফিকেশন। তাহলে অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় যে অ্যামোনিয়াম যৌগটা মাটিতে তৈরি হলো, যে প্রক্রিয়ায় মাটির এই অ্যামোনিয়াম যৌগ কয়েকটি বিয়োজনকারী ব্যাকটেরিয়ার দ্বারা প্রথমে নাইট্রাইট, তারপর নাইট্রেটে পরিণত হয়। তাহলে অ্যামোনিয়াম যৌগ মাটিতে সংযোজিত হওয়ার পর কিছু বিয়োজনকারী মৃত্তিকাস্থিত ব্যাকটেরিয়ার দ্বারা প্রথমে নাইট্রাইট, তারপর নাইট্রেটে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে। আর ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার এর উদাহরণ। তার মানে যে মাটির মধ্যে থাকা অ্যামোনিয়াম যৌগ তৈরি হলো, অ্যামোনিয়াম যৌগ প্রথমে নাইট্রাইট, তারপরে নাইট্রেটে পরিণত হলো। এটা নাইট্রোসোমোনাস, নাইট্রোসোকক্কাস, নাইট্রোসোলোবাস, এরা নাইট্রাইট ব্যাকটেরিয়া। এরা অ্যামোনিয়ামকে নাইট্রাইটে পরিণত করে। পেনিসিলিয়াম অ্যাসপারজিলাস ছত্রাক, এরা অ্যামোনিয়াম যৌগকে জারিত করে নাইট্রাইটে পরিণত করতে পারে, ঠিক আছে। আর নাইট্রোব্যাক্টার, এরা মানে নাইট্রাইট যৌগকে জারিত করে নাইট্রেট যৌগে পরিণত করতে পারে। দেখো আমি রিয়াকশন করে দেখাচ্ছি, রিয়াকশনগুলো দেখাচ্ছি। দেখো এখানে অ্যামোনিয়াম জারিত হয়ে অক্সিজেন দ্বারা নাইট্রোসোমোনাস দ্বারা নাইট্রাইট ও জলে পরিণত হলো শক্তি। আবার নাইট্রাইট অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোব্যাক্টার দ্বারা নাইট্রেটে পরিণত হলো। তাহলে এইভাবে অ্যামোনিয়াম থেকে প্রথমে নাইট্রাইট, পরে নাইট্রেট গঠিত হলো। এইবার নেক্সট ওয়ান, ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন মানে কি? আমরা যা কিছু আলোচনা করলাম, বায়ুর নাইট্রোজেনকে টেনে মাটিতে নামালাম। এইবার মাটির নাইট্রোজেন উদ্ভিদ নেবে জলে দ্রবীভূত অবস্থায়, উদ্ভিদ কাজে লাগাবে, উদ্ভিদকে ভক্ষণ করবে তৃণভোজী, খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে সব প্রাণীরা পেয়ে যাবে। কিন্তু এতে তো বায়ুর নাইট্রোজেনের পরিমাণ কমে গেল, মাটির নাইট্রোজেন পরিমাণ কমে গেল, অজৈব ভাণ্ডার হ্রাসপ্রাপ্ত হলো। তাহলে কিভাবে বায়ুর নাইট্রোজেনকে আবার সাইক্লিক্যালি ফিরিয়ে দেওয়া যাবে? নাইট্রোজেন চক্র সম্পন্ন করতে হবে। তাই মৃত্তিকাস্থিত কয়েকটি বিশেষ ব্যাকটেরিয়ার ক্রিয়াশীলতায় মাটির মধ্যে নাইট্রোজেন যৌগগুলো, সে নাইট্রেট হতে পারে, নাইট্রাইট হতে পারে, হাইপোনাইট্রাইট হতে পারে, হাইড্রক্সি ল্যামাইন হতে পারে, যারা বিজারণ প্রক্রিয়ায় নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে সংযোজন করে দেবে। and that is called denitrification. আবার বলছি, মৃত্তিকাস্থিত কয়েকটি বিশেষ ব্যাকটেরিয়ার ক্রিয়াশীলতায় মাটির নাইট্রোজেন যৌগগুলো, সে নাইট্রেট হতে পারে, নাইট্রেট হতে পারে, হাইপোনাইট্রাইট হতে পারে, হাইড্রোক্সি ল্যামাইন হতে পারে, যারা বিজারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়ে বায়ুর নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরিয়ে দেবে। and that is called denitrification, and the bacteria known as denitrifying bacteria. Denitrifying bacteria, Pseudomonas denitrificans, Thiobacillus denitrificans, Micrococcus denitrificans, Achromobacter denitrificans। অর্থাৎ নাইট্রেট থেকে নাইট্রাইট থেকে হাইপোনাইট্রাইট নাইট্রোজেন এ পরিণত হবে। ক্লিয়ার? and this is denitrification. তাহলে নাইট্রোজেন ফিক্সেশন, আমরা নাইট্রোজেন ফিক্সেশনের পর
আমরা অ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশনের পর নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশনের পর ডিনাইট্রিফিকেশন কমপ্লিট করলাম। এবারে আসবে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন চক্রের তাৎপর্য কি। নাইট্রোজেন চক্রের মাধ্যমে একটা পরিবেশ এবং জীবদেহের মধ্যে ইন নাইট্রোজেন চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ বায়ুতে যে নাইট্রোজেন গ্যাস আছে পরিবেশে, পরিবেশ মানে এখানে বায়বিক পরিবেশ, মৃত্তিকা পরিবেশ, জল এবং জীবদেহ, এই যে চক্রাকার আবর্তন নাইট্রোজেনের, সেটা কিন্তু একটা সাম্যে থাকে, সাম্যে থাকে, ইন ব্যালেন্সিং কন্ডিশন। একটু আগে তোমাদের শেখাচ্ছিলাম নাইট্রোজেন গঠন মানে গঠনগত মৌল হলো প্রোটোপ্লাজমের একটা অন্যতম মৌল উপাদান, জীবকোষের প্রোটোপ্লাজমের একটি অন্যতম মৌল উপাদান, ঠিক আছে। অর্থাৎ প্রোটোপ্লাজম গঠন করার জন্য নাইট্রোজেন প্রয়োজন হয়। তাহলে প্রোটোপ্লাজম গঠন করার জন্য যদি নাইট্রোজেনই প্রয়োজন হয়, যে পরিবেশ নাইট্রোজেন অপ্রতুল, সেই পরিবেশের জীবকোষ কোনোভাবে গ্রহণ করা সেই পরিবেশে নাইট্রোজেন গঠন করা সম্ভব হবে না। আবার প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এগুলো তৈরি করার জন্য নাইট্রোজেন অপরিহার্য। তো আমার একটু আগে শিখছিলাম জিন গঠন করার জন্য নাইট্রোজেন লাগে, জিনের একটি অন্যতম উপাদান নাইট্রোজেন। তার মানে কোনো জীব পরিবেশ থেকে নাইট্রোজেন না পেলে তার যেমন ডিএনএ তৈরি হবে না, আরএনএ তৈরি হবে না, প্রোটিন সংশ্লেষ হবে না, তার জিন তৈরি হবে না, তাহলে সেই জীবের অস্তিত্ব সংকট দেখা দেবে। তার বিপাকে, মেটাবলিজম, তার দেহ গঠনে নাইট্রোজেন তো অপরিহার্য না, সেটা ব্যাহত হবে। দিজ আর দ্য সিগনিফিকেন্স বা তাৎপর্য বা গুরুত্ব তুমি বলতে পারো। সিলেবাস একটা জায়গা আছে মানুষের ক্রিয়াকলাপ ও নাইট্রোজেন চক্র, মানে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কি ধরনের ক্রিয়াকলাপ নাইট্রোজেন চক্রকে খুব মানে ব্যাহত করছে। মানুষের পরিমিত খাদ্য সংস্থানের প্রয়োজনে আমরা চাষ জমির মানে কি বলবো, চাষ জমির যে পরিমাণটা তো বেড়েছে না, শস্য উৎপাদন করতে হচ্ছে, তার জন্য জমির পরিমাণ বেড়েছে। এবার জমির উর্বরতা শক্তিকে বাড়াতে গিয়ে নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করতে হচ্ছে, ইউরিয়া দিতে হচ্ছে, অ্যামোনিয়াম ফসফেট দিতে হচ্ছে, অ্যামোনিয়াম সালফেট দিতে হচ্ছে। অর্থাৎ রাসায়নিক সার প্রয়োগ করার একটা ব্যবস্থা করতে হচ্ছে। ক্লাস 8-এ তোমাদের বিভিন্ন চাষবাদ তাতে পড়েছিলে। আজ হচ্ছে কি, এই অজৈব সার, রাসায়নিক সার, জৈব সার, রাসায়নিক সার প্রয়োগের ফলে বর্তমানকালে মানে সবচেয়ে সমস্যা যেটা হয়েছে, নাইট্রোজেন চক্রটা কিন্তু বিঘ্নিত হয়েছে একদম। জীবজগৎ, মৃত্তিকা, জল, বায়ুমণ্ডল, টোটাল নাইট্রোজেনের পরিমাণটা অনেক গুণ বেড়ে যাচ্ছে এবং এর একটা ক্ষতিকারক অবস্থা পরিবেশে সৃষ্টি হচ্ছে। আমরা মনুষ্য ক্রিয়াকলাপে সৃষ্ট নাইট্রোজেন চক্রের ইমব্যালেন্স নিয়ে আজকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। যেমন ধরো, অত্যধিক অ্যামোনিয়াম সালফেট সার ব্যবহার করা হচ্ছে জমিতে, অত্যধিক। তাতে নাকি মাটি অত্যধিক পরিমাণে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আম্লিক হয়ে যাচ্ছে। অ্যামোনিয়াম সালফেট ইউজ করার জন্য, অ্যামোনিয়াম সালফেট সার ইউজ করার জন্য মাটির আম্লিকতা বেড়ে যাচ্ছে। আমার উল্টো বলছে, এটা তোমরা ক্লাস 8-এ ছিল বইতে, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এই সারগুলো অত্যধিক ব্যবহার করার ফলে মাটির ক্ষারকীয়তা বেড়ে যাচ্ছে। তার মানে একটা মাটির পিএইচ অর্থাৎ ক্ষারকত্ব, অম্লত্বকে একটা জায়গায় থাকা দরকার, দ্যাট ইজ হেল্পফুল ফর প্রপার
এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, অর্থাৎ চাষাবাদের জন্য একটা সুনির্দিষ্ট মাটির পিএইচ রাখা দরকার। কিন্তু এমন সার প্রয়োগ করছি অম্লত্ব ক্ষারত্ব যে কোনো একটা বেড়ে গেলে তাহলে মাটির স্বাভাবিকতা বজায় রাখা সহজ। এবার যে কৃষি জমিতে আমরা প্রয়োগ করি না বিভিন্ন নাইট্রেট অ্যামোনিয়াম সার, মাটির সঙ্গে সেটা ভৌম জলে মিশছে, ভৌম জল নদীতে মিশছে, জলাশয়ে মিশছে, হ্রদে মিশছে, সমুদ্রে মিশছে, তাহলে তো সেটা তার ভয়ঙ্কর। জলভাগে অ্যামোনিয়া মিশে যাওয়ার অর্থটা কি? মাটির অম্লকত্ব, মাটির অম্লকত্বকে বাড়িয়ে দিচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। জলের অম্লত্ব বাড়িয়ে দিচ্ছে, জলের অম্লীকরণ করছে, অ্যাসিডিফিকেশন অফ মানে ওয়াটার, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ব্যাড থিং। কৃষিক্ষেত্রের যে সংলগ্ন যত পানীয় জল, নলকূপ আছে, ধর কুয়ো আছে, স্নান করার জল আছে, নাইট্রোজেনের পরিমাণ সেখানে বেড়ে যাবে। কারণ কি, সেখানে নাইট্রোজেন যুক্ত জল পান করলে তো নাইট্রেট হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে মেথ হিমোগ্লোবিন নামক যৌগ তৈরি করবে, ফলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করার ক্ষমতা কমে যাবে। এতে ব্লু বেবি সিনড্রোম দেখা যাবে, মিথ হিমোগ্লোবিনিমিয়া বলা হয় এটাকে। এই যে পানীয় জলের সঙ্গে আমরা এত বেশি নাইট্রেট খেয়ে ফেলছি, আমরা পান করে ফেলছি, তাতে কি হচ্ছে, পেয়ে যাচ্ছি, তাতে পাকস্থলীতে নাইট্রাইটের পরিমাণ বেড়ে যাচ্ছে, নাইট্রাইট তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমাদের লিভারে জৈব অ্যামাইনের সঙ্গে বিক্রিয়া করে অত্যন্ত ক্ষতিকারক একটা ক্যান্সার সৃষ্টিকারী নাইট্রোসামাইন তৈরি করে ফেলছে। এই যে নাইট্রাস অক্সাইড N2O, এটাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলছি, পৃথিবীর উষ্ণায়ন ঘটাতে সক্ষম, ওজোন স্তরের ক্ষতি করতে সক্ষম। বর্তমানে যে কৃষিকার্যে অধিক নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা, অত্যধিক জীবাশ্ম জ্বালানির দহন করা, অত্যধিক মৃতদেহের বিয়োজন ঘটানো, এই যে পয়ঃপ্রণ নালা নর্দমা, তার বর্জ্য শোধন, বিভিন্ন শিল্প দূষণ, এতেও কিন্তু নাইট্রাস অক্সাইডের পরিমাণ বাড়ছে। এই নাইট্রাস অক্সাইড পরিবেশে হ্রাস পায় কিছু ব্যাকটেরিয়ার শোষণ দ্বারা, আল্ট্রাভায়োলেট রে বিকিরণ করে, রাসায়নিক বিক্রিয়ায় এটা সম্ভব। এই যে নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইডগুলো NO2, এরা অ্যাসিড রেন ঘটাতে সক্ষম। আমরা পরবর্তীকালে অ্যাসিড রেন বায়ু দূষণে পড়াবো। জলে অধিক পরিমাণে নাইট্রোজেনের পরিমাণ যদি বৃদ্ধি ঘটে তাহলে কি হবে না, বলছে নাকি জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটবে, শ্যাওলার পরিমাণ বাড়বে, জলজ প্রাণীর সংখ্যা কমে যাবে, ইউট্রফিকেশন, অ্যালগাল ব্লুম, ইউট্রফিকেশন, এতে দ্রবীভূত অক্সিজেন, ডিজলভড অক্সিজেন কমে যাবে। ঠিক আছে, এই যে গবাদি পশু, তাদের যখন মৃত্যু হয়, শস্য যখন বিয়োজন হয়, মিথেন গ্যাস উৎপন্ন করে ওরা, তার পরিবেশে নাইট্রোজেন এর গাঢ়ত্ব অনেক বেড়ে যেতে পারে। তাই কৃষি জমিতে নিয়ন্ত্রিতভাবে নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা উচিত, কিন্তু জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহনকে বন্ধ করতে হবে। এতে বাতাসে নাইট্রাস যে অক্সাইড, তার পরিমাণ কমানো যাবে। তার মানে আমি নেগেটিভ পজিটিভ দুই দিক আলোচনা করে এখানে উল্লেখ করলাম। আমরা এবারে নাইট্রোজেন চক্র শব্দচিত্রে দেখব। দাঁড়াও, দেখো
নাইট্রোজেন চক্র, এটা ভালো করে দেখে নাও। বজ্রবিদ্যুতের মাধ্যমে লাইটনিং, নাইট্রেট নিচে এলো মাটিতে, আবার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন নাইট্রেট থেকে ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে চলে গিয়ে উপরে গেল। দেখো বিয়োজন হচ্ছে, এই দেখো উদ্ভিদ প্রাণীর বিয়োজনের মাধ্যমে অ্যামোনিয়াম, ডিকম্পোজিশনের মাধ্যমে অ্যামোনিয়াম, তার থেকে নাইট্রেট দিয়ে প্ল্যান্ট নিচ্ছে, উদ্ভিদ নিচ্ছে, উদ্ভিদ থেকে প্রাণী, আবার তাদের মৃত্যুর পর মাটিতে মিশে যাচ্ছে। এই হচ্ছে নাইট্রোজেন চক্র। আরও দেখাচ্ছি, দাঁড়াও। দেখে নাও। সবাই ভালো করে দেখে নাও। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, অ্যামোনিয়াম আসছে, বজ্রবিদ্যুতের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে, অ্যামোনিয়াম তৈরি হলো, অ্যামোনিয়াম নাইট্রিফাইং দ্বারা প্রথমে নাইট্রাইট, তারপরে ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে চলে গেল, অ্যাসিমিলেশন হচ্ছে, উদ্ভিদের নিচ্ছে, উদ্ভিদ থেকে প্রাণীতে যাচ্ছে। ঠিক আছে, দাঁড়াও আরও দেখাচ্ছি। দেখো ঠিক আছে, তার মানে আমরা নাইট্রোজেন চক্রের অনেকগুলো জিনিস দেখিয়ে দিলাম। এবার একটু দাঁড়াও,
Introducing Myoxy. We are committed to provide clean, pure, safe and accessible oxygen. Oxygen is the key to generate energy. When oxygen drops, the energy drops. So, Microbes are the oldest form of life on Earth. They first appeared about 3.5 billion years ago and are critically important in sustaining our life on Earth today. Microbes generate at least half of the oxygen we breathe, but in 1885, the Dutch microbiologist Martinus Beijerinck discovered another critical function they performed: fixing nitrogen. Nitrogen-fixing bacteria are absolutely essential for life because they fix nitrogen, one of the key elements, one of the key building blocks of all of our cells and all of our biochemistry. All animals and plants on the earth depend upon it, but also human beings. The only way that we can get nitrogen is through the food that we eat that was originally fixed by the bacteria. Although around 80% of the Earth's atmosphere is made of nitrogen, it's too stable for most plants and animals to break down. But that's where the microbes come in. Bacteria in the soil fix the nitrogen. That means they combine it with oxygen or hydrogen into compounds that plants can make use of. Some nitrogen-fixing microbes have even developed a symbiotic relationship with certain plants, like peas and beans. Nitrogen enters the food chain as a result of microbes taking it from the air and converting it into more accessible compounds such as ammonia, which plants can then take up. These nitrogen-fixing bacteria often live in the roots of legumes like bean plants. And the bean plants are very clever. They send out hairs from their roots that trap these bacteria in. And the bacteria essentially take up residence in the roots of these plants. These bacteria are incorporated into root nodules, and in these special protective houses, bacteria work anaerobically to fix nitrogen into ammonia using a special enzyme called nitrogenase, which combines hydrogen and nitrogen. In 1909, the German Fritz Haber discovered how to fix nitrogen chemically to create ammonia, leading to the production of inorganic fertilizers on an industrial scale. 1/3 of the world's population is now sustained by crops grown using artificial fertilizers. But inorganic fertilizers can be bad for the environment. Plants that contain nitrogen-fixing bacteria can often grow in much poorer soils than other plants. So they're extremely useful for farmers. The farmers can grow the nitrogen-fixing plants, the bacteria will fix the nitrogen, and then they can come along with a plough and churn those plants into the soil and thereby enrich the soil with nitrogen. This is one way in which nitrogen-fixing bacteria are so essential for our agriculture. Crop rotation uses the symbiotic relationship between plants and microbes to fertilize the soil naturally. It's been practiced since ancient people began to farm. Historic rotation methods are mentioned in Roman literature and referred to by several civilizations in Asia. Today, this ancient technique has become the cornerstone of modern organic farming. So what do these nitrogen-fixing bacteria teach us? They teach us that human beings not only require microbes, not only useful for us, we actually depend upon them for our survival. তাহলে নাইট্রোজেন সাইকেল আমাদের কমপ্লিট হলো। তাহলে ফিনিশ